প্রদর্শক ইস্পানি মির্জা বসুপ্রার্থীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব, আমাদের নির্ধারিত যে আলোচনার শিরোনাম সেটা হচ্ছে জোটের রাজনীতি। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ রয়েছেন আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জহিরুল আলম রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগেই বলেছি যে জোটের রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। জোট এবং ভোটের নানা রকম ইকুয়েশন চলছে এবং আজকে যে নমিনেশন পেপার সাবমিটের সর্বশেষ দিন শেষ হয়েছে, আমরা প্রায় জায়গায় দেখেছি যে যারা সম্ভাব্য প্রার্থী বড় বড় দল তিনটি, তারা সবাই কিন্তু তাদের নমিনেশন জমা দিয়েছে। একটি ছোটোখাটো নমিনেশন জমা দিতে হয়তো নাও পারার যে অভিযোগ সেটা আমরা শুনতে পেয়েছি। তবে নমিনেশন জমাকে কেন্দ্র করে কোনো রকমভাবে কোনো সংঘাত সংঘর্ষ বা ইভেন বিচ্ছিন্ন ঘটনা ঘটার মতো কোনো ঘটনা ঘটেনি। সে অবস্থায় জনাব ববি হাজ্জাজ, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। সেটি হচ্ছে যে নির্বাচনে তো আমরা দেখতে পাচ্ছি যে একটি দল বিলুপ্ত করা বা দল রেখেও আবার নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করা, আবার জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দেখেছি জামাত ইসলামের সাথে 8টি দল জোট ছিল, তারপরে 2টি এবং আজকে থেকে 4টি জোট সেখানে যুক্ত হয়েছে। সেখানেও এনসিপি, তারপরে গিয়ে আজকে দেখেছি যে এবি পার্টি তারা যোগ দিয়েছে। কিন্তু বিএনপির যে অবস্থানটা, সেই অবস্থানটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আপনারটা একটু মনে হচ্ছে যে একটু ভিন্ন মাত্রা, যে দল ঠিক আছে কিন্তু আপনি নিজে ধানের শীষের প্রতীকে নিজে দল থেকে পদত্যাগ করে এসেছেন। অনেকে আবার দল ছেড়ে, যেমন এলডিপির সাদাত সেলিম, তিনি দল ছেড়ে এসছেন। তো এরকম দুই তিন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে একজন একটা করেছেন। সে অবস্থায় যে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু তাদের 30টি আসন নিয়ে তারা নির্বাচন করছেন। অন্যদিকে বিএনপিও কিন্তু তাদের সমমনা দলদেরকেও তারা তাদের যে প্রার্থিতা সেটা দিয়েছেন। সে অবস্থার প্রেক্ষাপটে এই নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করাকে কেন্দ্র করে সর্বশেষ পরিস্থিতি, যেটা আমি বলছিলাম খানিক আগে, যে কোথাও কোনো সংঘাত সংঘর্ষ, ইভেন যে যারা নমিনেশন পেপার জমা দিবার আগেই তো পড়বে, আমরা দেখেছি যে আমি নির্বাচনের সময় দেখেছি, একতরফা নির্বাচনের সময় দেখেছি এবং বিনা ভোটে নির্বাচনে দেখেছি যে প্রার্থীরা বিশাল বহর নিয়ে যে প্রার্থিতা জমা দিবার জন্য যায়, সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনার সর্বশেষ আজকের রাত 10:30 পর্যন্ত বিশ্লেষণ কি? জি, প্রথমে কিরণ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে জহির আলম ভাই এবং এটিএনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে সব নমিনেশন পেপার সাবমিশনের তারিখ শেষ হলো। যারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী নির্বাচনে, সেগুলো আজকে মোটামুটি একটা কনফার্মেশন লেভেলে আমরা এসেছি। এরপর অবভিয়াসলি প্রত্যাহার পর্যন্ত একটা সময় থাকে, কিন্তু আজকে পর্যন্ত যারা ফাইল করেননি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এখানে একটা পরিষ্কার হয়ে গেল। যতখানি আমি, যেহেতু এগেন নির্বাচন প্রসেসের সাথে আমি আছি, আমি একটা এলাকা থেকে নির্বাচন করছি, সো আমার আবার ওই এলাকা ভিত্তিক নির্বাচন নিয়েও ব্যস্ততা আছে, আবার জাতীয় পর্যায়ে কিছু ব্যস্ততা আছে, এগুলো থাকে। কিন্তু লাস্ট পর্যন্ত আমি যা শুনেছি, কোনো ধরনের অরাজকতার খবর আমি অ্যাটলিস্ট বড়ভাবে পাইনি। সো সেই জায়গা থেকে এটা একটা ভালো লক্ষণ, সাধুবাদ জানাবার মতো একটা লক্ষণ যে বড় কোনো অরাজকতা, অ্যাটলিস্ট এখানে আমি ভুল হতেই পারি, এখন বড় দুজন নিউজম্যান আমার পাশে বসে আছেন, আপনারা আরও ভালোভাবে জানাতে পারবেন, আমি লাস্ট পর্যন্ত কোনো এরকম খবর শুনি। এখন নির্বাচন তো, নির্বাচনের মাধ্যমে অনেক ভাঙা গড়ার খেলা হয়, ইন দ্য সেন্স যে জোট ভাঙা গড়ার খেলা হয়। এই জোট ভাঙা গড়া খেলার ভেতরে আরেকটা কমপ্লিকেশন হঠাৎ করে অল্প কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার ঢুকিয়ে দেয় আরপিওতে নিশিরাতে একটা বদল এনে। কারণ এগেন এটা কোনো বলে কয়ে বদল আনেনি, কোনো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেনি, এবং এটা আমার জায়গা থেকে, আমার দলের জায়গা থেকে আমি মিন করছি, মানে আমাদের জায়গা থেকে আমরা ফাইট করতেও চেষ্টা করেছি। সরকার কেন করেছে আমাদের কাছে পরিষ্কার না, সরকারের কাছে আমরা জবাব চেয়েছি, সরকার বাধ্য না আমাদেরকে জবাব দিতে, যদিও দিলে ভালো হতো। এই সরকারটার কাছ থেকে আমরা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা আশা করেছিলাম। কিন্তু একদিকে পরিষ্কার ছিল যে যারা হয়তো এই যে আমাদের জাতীয়তাবাদী জোটের প্রতিপক্ষ হতে পারেন, এখন অলরেডি হয়ে গেছেন, বাট তখন ছিল হতে পারেন, বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি, তারা খুব জোর গলায় কিন্তু চেয়েছিলেন এই ধরনের আরপিওর বদল, খুব জোর গলা চেয়েছিলেন, এবং তারা অনেক উচ্ছ্বাস প্রকাশও করেছিলেন যখন আরপিওর বদলটা হয়, যে তারা যেটা চেয়েছিলেন সেটা হয়েছে। প্রবলেমটা হলো যে বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে জোট রাজনীতি আমরা একভাবে করেছি, মার্কা চেনানো মুশকিল একটা জিনিস। এগেন তাই বলে চেনানো যায় না তা না, কিন্তু আপনি যদি অনেক আগে থেকে জানেন যে আপনার চেনাতে হবে, তাহলে আপনার কর্মকাণ্ড সেভাবে হতে পারে। তো সব মার্কা আমাদের দেশের জনগণ ভালোভাবে চেনে না। ওই জায়গাটা থেকে জোট গঠন করার একটা বড় আকর্ষণই থাকে যে ওই মার্কা যদি ব্যবহার করা যেতে পারে। সেই জায়গা থেকে হঠাৎ করে নিশিরাতে এটা চেঞ্জ হয়ে গেল, যেখানে আমরা এমন একটা জায়গায়, একটা পরিস্থিতিতে আসলাম
যে জোটের অনেক ক্যান্ডিডেটেরই স্পেশালি যখন জোরদার লড়াই হওয়ার একটা সম্ভাবনা হতে পারে, তখন অনেক ক্যান্ডিডেটই হঠাৎ করে শক্ত ক্যান্ডিডেট থেকে দুর্বল ক্যান্ডিডেট হয়ে যেতে পারে, কারণ তার মার্কাটার পরিচিতি বেশি না থাকতে পারে। একই সাথে আরেকটা বিভ্রান্ত সৃষ্টি হলো যে আপার হাউস মানে উচ্চ কক্ষ একটা তৈরি হবে, এবং এই উচ্চ কক্ষে সিট নির্ধারণ হবে আনুপাতিক হারে, মানে কোন মার্কায় কত ভোট এসেছে সেই হারে। সো একটা জোট যদি এক মার্কায় যেতে পারে তাহলে তাদের ভোট কতখানি হবে, আর 10টা দলের জোট যদি 10টা মার্কায় যায় তাহলে তাদের ভোট অবভিয়াসলি অনেক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জায়গা থেকেও তাহলে আপনি উচ্চ কক্ষে যেই সুবিধাটা পাওয়ার কথা ছিল জোটের পক্ষ থেকে, সেই সুবিধাটা আপনারা পাবেন না। তো ওই জায়গা থেকে আমরা জাতীয়তাবাদী জোটের মধ্যে অধীনে যারা ছিলাম বা যারা আছি, তাদের ভিতরে একটা বড় আলোচনা ছিল আমরা কিভাবে মার্কা নিয়ে কাজ করতে পারি। এই জায়গা থেকে আলটিমেটলি অনেকগুলো দল নিজেদের মার্কায় গেছে, কিছু দল আছে তারা দল বিলুপ্ত করে, এবং এই দলগুলোর বোধহয় নিবন্ধন ছিল না, সো তারা নিজেরা দল বিলুপ্ত করে তারা চলে গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়েন করেছে। আর আমরা যেমন করেছি যে জোটের পক্ষ থেকে যে ক্যান্ডিডেট দেয়া হয়েছে তারা আমরা মানে স্ট্র্যাটেজিকলি মানে কৌশলগত কারণে আমরা জোটের মার্কা যেন নিতে পারি, মানে বড় দলের মার্কা নিতে পারি, তার জন্য আমরা বড় দলে জয়েন করে ওই মার্কা নিয়ে নির্বাচন করছি। কিন্তু এটা পিওরলি কৌশলগত ইন দ্য সেন্স যে নির্বাচন, স্পেশালি এখন যে নির্বাচনে আমরা যাচ্ছি, যেহেতু কঠিন নির্বাচন হতে যাচ্ছে, এবং নির্বাচন যদিও হওয়া উচিত সরকার পরিচালনা করা এবং জনসভার একটা জনসেবা করবার একটা প্রতিযোগিতা, কিন্তু তৃতীয় বিশ্বে আমরা বাস্তবতা মেনে নিতে হবে, আমরা দেখি এটা একটা ক্ষমতার প্রতিযোগিতা। তো ক্ষমতার প্রতিযোগিতার অন্য শব্দ তো যুদ্ধ। তো যুদ্ধে আপনি যদি আইডিওলজিক্যালি এবং অন্যায় কিছু না করেন তাহলে অলস ফেয়ার ইন ওয়ার। সো যুদ্ধে কৌশলগত কারণে যদি আপনার কোনো কিছু করতে হয় সেটা করাটাই শ্রেয় বলে আমরা মনে করি, এবং সেই জায়গা থেকে আমরা গেছি। আপনি যেটা করেছেন সেটা নিয়ে কোনো প্রশ্ন করি না, সেটা আমি টোটাল বিশ্লেষণ আপনি দিচ্ছি। নিজেই প্রশ্নটাকে উত্তর দিচ্ছেন। আমার যে বিষয়টি আপনি যেটা বললেন, আপনার মার্কাটা এখন তো ধানের শীষ। জি জি, আগের আপনার যে নিবন্ধিত মার্কা কি ছিল? সিংহ মার্কা। জি, তবে সিংহ ছেড়ে আপনি ধানের শীষে আসছেন। আপনি কি মনে করেন কিনা যে আপনার দলের প্রতি বা আপনার মার্কার প্রতি আপনি কোনো অবিচার করেছেন? অ্যাবসলিউটলি নট। দেখেন, যুদ্ধে আপনি যখন যাবেন বা নির্বাচনে আপনি যখন যাবেন, নির্বাচনে গেছেন, নির্বাচনে যাবার আগে আপনার সব আইডিওলজিক্যাল জিনিসপত্র এইভাবে যেতে হবে। নির্বাচনে যে আপনি অন্যায় কিছু করবেন তাও না, তবে উইদিন দি লিমিটস অফ দ্য ল আপনি নির্বাচন জিতবার জন্য যা কিছু করতে পারেন সব কিছু করবেন। এখন এগেন আমার দলকে ছোট করা হয় না যদি আমি বলি যে আমার দলের পরিচিতির থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচিতি অনেক বেশি। আমার দলকে ছোট করা হয় না বা অবমাননা করা হয় না বা আমার মার্কাকে অবমাননা করা হয় না যদি আমি বলি যে ধানের শীষের পরিচিতি সিংহ মার্কার পরিচিতি থেকে অনেক বেশি। এবং আমি ওই সময়টা পাইনি, কারণ আমরা অরিজিনালি চিন্তা করেছি আমরা জোটে যাচ্ছি। সো এই যে আইনটা যখন বদলেছে, আইনটা যদি আরো 1 বছর আগে বদলানো হতো তাহলে হয়তো আমরা ওই সময়টা নিয়ে ওইভাবেই কাজ করতাম যে আমার মার্কা পরিচিত করাতে হবে। কিন্তু সেই কাজ করার সুযোগ আমরা পাইনি। আমরা এখন যুদ্ধে গেছি, যুদ্ধে যে ভাই আমার জয়ের জন্য লড়াই করতে হবে। সো আমরা আইডিওলজিক্যালি যেহেতু গেছি, এবং আইডিওলজিক্যালি ওই জায়গায় গেছি যে আমরা আইডিওলজি কিসে বিশ্বাসী, যেই জোট আমরা তৈরি করেছি এটা হলো একটা সেন্ট্রিস্ট জোট। ইন দ্য সেন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা একটা সেন্ট্রিস্ট পার্টি, তারা হার্ড লেফট না হার্ড রাইট না। এনডিএম আমার দল, আমরাও সেন্ট্রিস্ট পার্টি। আমাদের পার্থক্য আছে, বিভেদ আছে, অনেক সব দলেরই থাকে, বাট আইডিওলজিক্যাল জায়গায় বেশিরভাগ জায়গায় আমাদের অবস্থান সিমিলার। সেই জায়গা থেকে আমরা জোটবদ্ধ হয়েছি বিশ্বাস করে যে আগামী বাংলাদেশের সরকার পরিচালনায় সেন্ট্রিস্ট দলগুলো আসা দরকার, সেন্ট্রিস্ট ফোর্সের আসা দরকার। কোনো এক্সট্রিম বাম বা এক্সট্রিম ডান আসলে আমরা যেই ধরনের দেশ দেখতে চাই সেটা পাবো না। এবং এই সেন্ট্রিস্ট ফোর্স, আমি একটু জাস্ট শেষ করি, এই সেন্ট্রিস্ট ফোর্সের নেতৃত্বে সবচেয়ে বড় দল, তাহলে সেন্ট্রিস্ট সবচেয়ে বড় দলই থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সো যেই সরকার গঠন হবে, সরকার যদি আমরা একসাথে গঠন করি জোট প্রক্রিয়ায়, তাহলে সরকার তো একটাই হবে, সরকার তো 10 দলে 10টা সরকার হবে না। তাহলে পয়েন্টটা তো যুদ্ধে যাবে এই সরকার গঠনের জন্য। এই সরকারের নেতৃত্বে আমরা আগে থেকে মেনে নিয়েছিলাম এই সরকারের নেতৃত্বে যাবেন জনাব তারেক রহমান, এবং আমরা সকলে মিলে একসাথে এই সরকার পরিচালনার দায়িত্ব নিতে চেষ্টা করব। যদি আপনার জোট জিতে, যদি জিতে তাহলে তো ওই আলোকে তাহলে আমরা ওই যে একটা ফোর্স, দলীয় ফোর্স আলাদা আর সামনে সরকার পরিচালনার ফোর্স আলাদা, ওই সরকার পরিচালনায় যাবার যে প্রক্রিয়া সেখানে আমরা ওই সরকারের কথা নির্ধারণ করে ওই চিন্তা করে ওয়ান ফোর্স হিসেবে কাজ করতে চেষ্টা করছি। মিস্টার জহিরুল আলম অনেক কিছু হয়তো নোট রাখছেন, বিশ্লেষণও করবেন, অনেক অপেক্ষায় আছেন। আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। দলে তো এখন আপনি নেই, আপনার দলে জি আপনি সিংহ মার্কা বা এনডিএম এর দলে নেই, দলের নেতৃত্বে কে আছে এখন? দলের নেতৃত্বে দলের
টোটাল কাঠামো, সেন্ট্রাল কমিটি, সুপিরিয়র কাউন্সিল সব যারা যেই জায়গায় ছিলেন সেই জায়গা থেকে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। আচ্ছা, তাহলে আপনি কি আবার এই নির্বাচনের পরে দলে ফিরে যাবেন নাকি না আপনি এই যেখানে ধানের শেষের সাথেই আমি আরেকবার বলি, আমি আবার পরিষ্কার করি, আমার বিএনপি জয়েন করাটা হলো নির্বাচনী স্ট্র্যাটেজিক কারণ। নির্বাচনের পরবর্তীতে কি হতে পারে? নির্বাচনের পরবর্তী যদি আমরা সরকার পরিচালনায় যাই তাহলে আমরা সরকার পরিচালনার কাজে নিয়োজিত থাকব এবং সেই জায়গা থেকে আমরা দেশের সেবা করতে থাকবো। যদি নির্বাচনে আমরা সরকার পরিচালনার জায়গায় না যাই তাহলে এগেন আমরা আমাদের রেগুলার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে চলে মানুষ যাব। তো আশাবাদী যে বিএনপি জোট হয়তো বা সরকার গঠন করছেন, আমরা আশাবাদী, আমরা আশাবাদী। অনেকেই যেটা বিশেষ করে জনাব তারেক রহমানের দেশে ফিরে আসবার পর বাংলাদেশের যেরকম একটা রাজনীতির পট পরিবর্তন, একেবারে এই সন্ধিক্ষণে তার এই ধরনের অবস্থানটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে, ভোটাররা সেভাবে বিবেচনা করছেন। তো যদি বিএনপি সরকার গঠন করে আপনি নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনি কোন দলে থাকবেন? ও দেখেন, যদি আমরা সরকার গঠন করতে সক্ষম হই তখন তো আমাদের প্রচেষ্টা থাকবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে যেন আবার ফিরে যেতে পারে। সো সেই জায়গা থেকে আমরা অনেক কিছুই কাজ করতে চেষ্টা করব। অবস্থান সেটাই তো বলছি যে ওই যে আরপিওর যে বদল টদল যেগুলো হয়েছে, যেগুলো আসলে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্রের ভেতরে আমরা মনে করি না। সো আমরা যদি সরকার পরিচালনা যাওয়ার মানে যেতে সক্ষম হতে পারি, সেই দায়িত্বটা পেতে পারি, তাহলে এই জিনিসগুলো যেন আবার যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হতে পারে সেটার জন্য আমরা কাজ করব। সেটা কি হবে কাজ? সেটা নির্বাচন কমিশনের কাজ, সরকারের তো কোনো হস্তক্ষেপের সব দেখেন সবকিছুরই প্রক্রিয়া আছে। এই যে আরপিওর একটা প্রক্রিয়া ছিল, এই প্রক্রিয়াটাকে হঠাৎ করে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। একইভাবে অনেক কিছুর প্রক্রিয়া আছে। আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু দলীয় লক্ষ্য না, সরকার পরিচালনার মাধ্যমে জনসেবা, দেশ সেবার লক্ষ্য থাকবে আমাদের। আর বাকি দায়িত্বের উপরে ভিত্তি করে অবভিয়াসলি আমরা সবাই সবার জায়গায় ফিরে যাব। নিশ্চয়ই আমরা আলোচনা আসবে মিস্টার জহিরুল আলম। আমরা বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের যে শোগুলি হয়, আপনি নিজেও শো করতেন, এখন হয়তো করছেন না নানা ব্যস্ততার কারণের জন্য। তখন কিন্তু একটা অনুষ্ঠানগুলিতে বা আমাদের এই শোগুলিতে কিন্তু একটা ছিল যে যখন আওয়ামী সমর্থিত কেউ আসতো তখন আমাদেরকে কিন্তু কোনো একটা পক্ষ অবলম্বন করতে হতো না, তখন দুই পক্ষই তারা নিজেদের কথাবার্তা বলতো। কিন্তু এখন যেহেতু আওয়ামী বা তার সঙ্গের যে যারা সঙ্গীরা তাদের কাউকে টকশোতে এখন খুঁজে পাওয়া যায়, আনা যাচ্ছে না, সে কারণে আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের আলোচনার সুবিধার্থে যিনি আমাদের অতিথি থাকেন তার সাথে আমাদের 4টি প্রশ্ন করতে হয়, সেটা অনেক সময় অনেকে ভুলভাবে নেবার চেষ্টা করে। সে কারণে আমি ববি হাজ্জাজকেও জানাতে চাই এবং তার দল, তার জোটকেও জানাতে চাই, যেহেতু পাল্টাপাল্টি অতিথি নেই সে কারণে আমাদেরকে সেই ভূমিকা নিতে হয়। আমি খুবই আমরা দেশের মানুষ যে দিশেহারা ছিল জহিরুল আলম, সেই দিশেহারা মানুষের কিন্তু একটা পথ দেখাবার যে জায়গাটা, সেই জায়গাটায় যেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের যে আপসীন নেত্রী হিসাবে যিনি নেতৃত্ব দিয়েছেন সেরকম একজন নেতা বাংলাদেশে এসেছেন যেটা জনমানুষে বলছেন। এবং জনাব তারেক রহমান কিন্তু বেশ কতগুলি উল্লেখযোগ্য কাজ দেশে এসে ইতিমধ্যে করেছেন। বিশেষ করে তিনি যেটি করেছেন, তিনি তার ভাষণের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলে তিনি বলেছেন প্রিয় বাংলাদেশ। তিনি পাহাড় থেকে সমতলের কথা বলেছেন, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কথা বলেছেন, কিন্তু কোথাও কিন্তু প্রতিহিংসার একটি শব্দ কিন্তু তিনি উচ্চারণ করেননি, যেটি গত কয়েকদিনের বেশ আলোচনার বিষয়। এবং তিনি ওসমান হাদির কবর জিয়ারত করতে গেছেন, নিজের বাবা, নিজের শ্বশুর, ভাইয়ের কবর ছাড়াও জিয়ারত করতে গেছেন। সব কিছু মিলিয়ে এখন যে রাজনৈতিক জোট হচ্ছে, জামাতের এখন 11 দল নিয়ে জোট হয়েছে, এনসিপি জামাতের সাথে যোগদান করেছে, কিন্তু অল্প কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি এনসিপিকে নিয়ে জামাতের একজন বড় ডাটশেটের নেতা বাবার আগের ছেলের কিছু ধরনের একটা মন্তব্য দেখেছি, বা জামাতকে নিয়ে কিন্তু এনসিপিকে নানা রকম তিরস্কৃত বক্তব্য মন্তব্য করতে দেখেছি। সে অবস্থায় এনসিপির জামাতে যাওয়া বা বিএনপির জোট বা বিএনপির সাথে যারা এখন এসেছেন, অন্যদিকে অলি আহমেদ একজন মুক্তিযোদ্ধা, তিনিও কিন্তু দেখেছে জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি সার্বিক বিষয়টা কীভাবে দেখেন? এখানে কয়েকটা ভাগে আপনি সবগুলো ভাগকে আপনি আপনার মতো করে লম্বা প্রশ্ন। একটি হচ্ছে যে তারেক রহমান সাহেবের দেশে ফেরা, তার যে ওপেনিং স্টেটমেন্ট বা ওপেনিং স্পিচ সেটা, এবং তারপরে আমাদের রাজনৈতিকভাবে যে জোট গঠনের যে প্রক্রিয়াটা চলেছে এবং আমরা সাম্প্রতিক সময়ে যে অ্যাক্টিভিটিগুলো দেখেছি রাজনৈতিক দলগুলোর, সেগুলো কতটা মানে বিশ্লেষণ বা বিবেচনা দাবি রাখে। ডেফিনেটলি আমি যদি তারেক রহমান সাহেবের বাড়ি বক্তব্যের বিষয়ে বলি বা তার হোম কামিংয়ের বিষয়টা বলি, যে এটা একটা বহুল প্রত্যাশিত এবং প্রার্থিত একটা মানে হোম কামিং ছিল। এই কারণে যে আসলে আমরা সবসময় বলি যে যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনার অন্য পাশে কিন্তু একটা কি বলবো ন্যায্যতার একটা দাবি আছে।
এবং এটা আমরা স্রষ্টার কাছেও সবসময় এই আকাঙ্ক্ষা করি, প্রকৃতির কাছেও কিন্তু এটা একটা মানে নেচার অলওয়েজ টেক ইটস ওন কোর্স। আপনি দেখেন যে দীর্ঘ একটা সময় জাতীয়তাবাদী দল বা ভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে একটা কর্তৃত্বপরায়ণ একটা শাসনের মধ্য দিয়ে, তারই বিপরীতে একটা জাস্টিস স্থাপিত হয়েছে তার এই হোম কামিংয়ের মধ্য দিয়ে। যে যেন উনি যেভাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, যে সাথে নির্বাসিত হয়েছেন, যেভাবে হয়েছেন, ঠিক একইভাবে হয়তো মানে উনি এক ধরনের রিওয়ার্ডেড হয়েছেন প্রকৃতির দ্বারা বা অলমাইটির দ্বারা, যে না উনি দেশে এসেছেন, প্রচুর মানুষ ওনার জন্য অপেক্ষা করেছেন এবং ওনাকে একটা রাউজিং একটা রিসেপশন দিয়েছেন। হ্যাঁ, সেখানে দলীয় দৃষ্টিভঙ্গি থাকতে পারে বা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু বাই অ্যান্ড লার্জ আমরা দেখেছি যে এটা খুবই ওয়ার্ম একটা হোম কামিং একটা রিসেপশন উনি পেয়েছেন। দ্বিতীয় কথা হলো, সবাই অপেক্ষা করেছিলেন যে যেই সময়টা উনি বেছে নিয়েছেন সেই সময়টা অনেকগুলো ঘটনার কি বলবো প্রেক্ষাপটে। সাধারণভাবে এই 5ই আগস্টের পর থেকে উনি কখন আসবেন, কবে আসবেন ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু এই যে ডিসেম্বর মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার মধ্যে একটা প্রধান বিষয় ছিল যে ওনার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটময় অবস্থার মধ্যে, সেই অবস্থায় ওনার দেশে আসাটা মানে খুবই জরুরি প্রয়োজনীয় সবাই বলছেন, কিন্তু উনি তো সন্তান, উনি কেন আসছেন না, কী কারণে আসছেন না সেটা নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিবৃতি আসছে। উনি একসময় একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে বলেছেন যে এটা তার একক বা নিয়ন্ত্রণাধীন নয়, সেটাও কিন্তু এক ধরনের ব্যাখ্যা, কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয়েছে। সর্বশেষ যে ব্যাখ্যাটি আমি শুনলাম বিএনপির পক্ষ থেকেই, দেখেন যে তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করেছেন যে উনি কিন্তু, অনেকে বলছেন যে সিকিউরিটি কনসার্ন থেকে উনি এই কথাটা বলে থাকতে পারেন, কিন্তু না, ওনাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে আমি খেয়াল করেছি, ওনারা বলছেন যে না, একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি এই কারণে যে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, ওনার স্বাস্থ্যের বিষয়টি সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ডের নিয়ন্ত্রণাধীন, তাদের সিদ্ধান্ত কোনোভাবে প্রভাবিত করা আবেগ থেকে মানে মায়ের প্রতি মানে যে ওনার দায়িত্ববোধ থেকে যে উনি যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা যৌক্তিক হবে না। মেডিকেল বোর্ড যে সিদ্ধান্তটি নেবেন সেটা ঢাকায় রেখে চিকিৎসা হোক কিংবা বিদেশে পাঠিয়ে চিকিৎসা হোক ইত্যাদি বিষয়ে এই সিদ্ধান্তটি ওনার নিয়ন্ত্রণাধীন নয় বা ওনার একক নিয়ন্ত্রণাধীন, এইটা হয়তো বোঝাতে চেয়েছেন। যদিও এটা সম্পূর্ণভাবে হয়তো গ্রহণযোগ্য হবে না, কারণ এর সঙ্গে উনি আবার স্পর্শকাতরতার বিষয়টিও নিয়ে এসেছেন। যাই হোক, শেষ পর্যন্ত উনি দেশে ফিরেছেন এবং যেই বক্তব্যটি উনি রেখেছেন সেটা কিন্তু আমি দেখেছি যে একজন মানে জার্নালিস্ট হিসাবে আমি বলবো যে আসলে এটা খুবই ওয়েলকামিং হয়েছে, সব মহলে ওয়েলকামিং হয়েছে, কারণ এটা আসলে ক্রিটিসাইজ করার কোনো বিষয় নাই এখানে। কারণ দেখেন, আপনার যে ফ্যাসিবাদী শাসনের কথা আমরা বলছি, নিশ্চয়ই সেখানে একটা আমরা যে 5ই আগস্টের পরে যে রাজনৈতিক বক্তব্য, যে রাজনৈতিক বয়ান, যে রাজনৈতিক কালচারের মধ্যে ঢুকেছি, সেখানে কিন্তু আপনার হয়তো যৌক্তিক, কখনো কখনো হয়তো যৌক্তিকতার বাইরেও এমন এমন কিছু বক্তব্য এসেছে যেগুলো হেট স্পিচের চেয়ে কোনো অংশে কম নয়। সেখানে তারেক রহমান সাহেবের কাছ থেকেও এরকম একটা বক্তব্য হয়তো অনেকে ভেবেছেন যে রাজনৈতিক প্রতিপক্ষ যে পরিমাণ নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই একটা ফ্যাসিবাদী শাসন সম্পর্কে তার মারাত্মক ধরনের একটা বিদ্বেষ, ঘৃণা, প্রতিহিংসার একটা প্রকাশ থাকবে। এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে খুবই দুঃসাহসিকতার সঙ্গে কিন্তু উনি নিজেকে মুক্ত রেখেছেন, উনি আলাদা করে ফেলেছেন সেটার সঙ্গে। এটাই তো একটা বড় ধরনের ট্রানজিশন, নেতৃত্বে একটা বড় ধরনের ট্রানজিশন, বড় ধরনের একটা কি বলবো রিমার্কেবল একটা মানে কি বলবো শিফট। এটা যদি অন্য রাজনৈতিক নেতারা যদি এটা অনুধাবন করেন যে বাংলাদেশে হ্যাঁ আপনার ফ্যাসিবাদের যারা মানে কি বলবো যে ক্রিয়নক, যারা ফ্যাসিবাদ স্ট্যাবলিশ করেছেন এই দেশে, তাদের লেজিটিমেটলি জুডিশিয়াল প্রসেসে তাদের বিচার হবে, তাদেরকে প্রতিরোধ করা হবে, তাদেরকে নির্বাচন, যেমন নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন না, তাদের মার্কা নেই, তাদেরকে লেজিটিমেটলি আপনি তাদের সঙ্গে দূরত্ব তৈরি করবেন। কিন্তু হেট স্পিচের মাধ্যমে, মোবোক্রেসির মাধ্যমে, ঘৃণা ছড়ানোর মাধ্যমে, প্রতিহিংসা স্টাবলিশ করার মাধ্যমে আপনি সমাজকে তো পুনর্গঠন করতে পারবেন না এবং গণতান্ত্রিক রূপান্তরেও কোনো অগ্রযাত্রা আপনার হবে না। এই জায়গাটার মধ্যে কিন্তু উনি একটা দারুণ একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিশ্চয়ই যেটা ছোট্ট করে যদি বলবার সুযোগ থাকে, যেহেতু মিস্টার ববি হাজ্জাজ উনি একটি দল বা একটি মার্কার প্রতিনিধিত্ব করছেন, সেখানে ওনার কাছে এই প্রশ্ন করলাম না, আপনার কাছে যদি একটু জানতে চাই যে এনসিপির যোগদানকে জামাতের সাথে একীভূত হওয়া বা তাদের সাথে একসাথে ইলেকশন করা, অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা যদি আমরা বলি কর্নেল অফিসার অলি আহমেদের
জামাতে যাওয়া, সেটি নিয়ে কি ধরনের মিশ্র প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন, নেটিজেন বলেন বা বিশ্লেষকদের মুখে বলেন, বা আপনার নিজের কি প্রতিক্রিয়া রয়েছে? দেখেন, নেশন কিন্তু একটা মানে আমরা কিন্তু বিভাজন মুক্ত হতে পারছি না। আমরা তো জাতীয় ঐক্যের কথা সবসময় বলছি, কিন্তু জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে প্রয়াস সেটা কিন্তু খুব লক্ষণীয় নয়। আপনি এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিকে সাধারণভাবে কিন্তু রাজনীতিতে এই ধরনের অ্যালায়েন্স, এই ধরনের জোটবদ্ধ হওয়ার কিন্তু নতুন কিছু নয়। জামাত কিন্তু অতীতেও বিভিন্ন, এই যে আমাদের বড় যে দুই দল আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের সঙ্গেও তো জামাতে ইসলামীর কিন্তু এক ধরনের কোলাবোরেশন, এক ধরনের পার্টনারশিপ, এক ধরনের অন্তরঙ্গতা, এক ধরনের অ্যালায়েন্স কিন্তু ছিল। সুতরাং এনসিপি যাওয়াতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে এনসিপিকে বুঝবার জন্য যে কি বলবো, যে উপকরণগুলো তারা স্থাপন করেছে, যে এনসিপি কোন রাজনীতি করবে, এনসিপি কি চায়, এনসিপি কোন বাংলাদেশকে এনভিশন করে, সেই এনভিশনিং বাংলাদেশের সঙ্গে কিন্তু এনসিপির এখনকার যে জোটবদ্ধ হওয়া, যে মিত্র খুঁজে নেওয়া, এটা কিন্তু খুব মানানসই হচ্ছে না। আপনি একটু আগে বলছিলেন যে তারা জামাত সম্পর্কে নিজেদেরকে মানে প্রমাণ করার জন্য যে না আমরা মানে জামাতের যে রাজনৈতিক দর্শন, যে আদর্শ, সেখানকার সঙ্গে তাদের দূরত্ব তৈরি করবার জন্য একটা বিভিন্ন ধরনের আদর্শিক স্টেটমেন্ট, ন্যারেটিভ কিন্তু তারা দিয়েছে বোঝানোর জন্য যে তারা জামাত থেকে সম্পূর্ণভাবে আলাদা। সুতরাং আদর্শিকভাবে মানে এত দূরত্ব রয়েছে এমন দল নতুন করে তাদের সঙ্গে নির্বাচনী মিত্র হিসাবে তাদের সঙ্গে যুক্ত হয়েছে, এটা অনেকে সারপ্রাইজ করেছে। বরঞ্চ বিএনপির সঙ্গে তাদের অনেক ধরনের দীর্ঘদিন একটা যোগাযোগ হয়েছে, অনেকে ধারণা করেছে যে না তারা এমনি যদি বল যে সেন্ট্রিস্ট অথবা সেন্টার রাইট পলিটিক্স যারা করে তাদের সঙ্গে এক ধরনের সাজুজ্য বা এক ধরনের চিন্তার মিল হয়তো এনসিপির সঙ্গে বিএনপির হয়তো আছে। কিন্তু এখন সম্পূর্ণভাবে জামাতের আদর্শিকভাবে কিন্তু জামাত এখনও বেশ কিছু কি বলবো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু তাদের সঙ্গে ট্রেডিশনাল রাজনৈতিক দল যারা কি বলবো যে ৭১ পরবর্তী যেই চিন্তার সঙ্গে আদর্শের সঙ্গে নিজেদেরকে ধারণ করে, তাদের সঙ্গে কিন্তু এখনও তাদের একটা দূরত্ব কিন্তু রয়ে গেছে। সেদিক থেকে আমি মনে করি যে না, এনসিপি নিজেদেরকে আলাদা করতে পারে নাই। তারা বরঞ্চ এই সন্দেহ তৈরি হয়েছে যে এনসিপি নেতৃত্ব যাদের হাতে আছে তারা বিশেষ করে তাদের পলিটিক্যাল অরিজিন কোনো না কোনোভাবে হয়তো জামাতের সঙ্গে যুক্ত ছিল, এবং তারা সেটা হয়তো লুকিয়ে রাখবার চেষ্টা করেছে, মেজরিটি, সবাই নয়। এবং সেটা এক্সপোজড হয়েছে থ্রু মানে কি বলবো যে কিছু রেজিগনেশনের মাধ্যমে। আপনি দেখেন যে কিছু বিশেষ করে নারী নেত্রীরা তারপরেও এনসিপিতে ছিলেন, কিন্তু এনসিপির অনেক নেতাই কিন্তু নারী নীতির ব্যাপারে যেই প্রতিবাদ সমাবেশগুলো হয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার মাধ্যমে বোঝা যায় যে একটা মেজরিটি হচ্ছে কি জামাতের রাজনৈতিক আদর্শের সঙ্গে তাদের একটা অ্যালাইনমেন্ট আছে, এবং তারা যে অন্তর্গত যে ভোটাভুটি করেছেন দলের ভিতরে, সেখানেও কিন্তু মেজরিটি কিন্তু প্রায় ১৮০ বা ততোধিক লোক তারা কিন্তু জামাতের পক্ষে জোট করার ব্যাপারে তারা সমর্থন দিচ্ছে। তার মানে বলা হচ্ছে যে আদর্শিকভাবে তাদের ডিফারেন্সটা খুব কম, এবং তাতে কোনো অসুবিধা নেই। আমি বলছি যে এটা নির্বাচনী জোট হোক, স্ট্র্যাটেজিক জোট হোক অথবা আদর্শিক জোট হোক, তাতে কোনো অসুবিধা নেই। কারণ বাংলাদেশে আপনার গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে যে যেখানে মনে করবে যেইভাবে তারা সার্ভ করতে পারবে দেশকে, এবং নির্বাচন একটা লড়াই, এই লড়াই যেহেতু ক্ষমতা লড়াইয়ের কথা বলা হচ্ছে, ডেফিনেটলি বাংলাদেশের মতো দেশে ক্ষমতা না পেলে তো আপনি কোনো পরিবর্তন সাধন করতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা দল, প্রত্যেকটা ব্যক্তি, এখন এনডিএমের নেতা হিসেবে উনি বিএনপিতে গিয়েছেন, ওনার একটা স্বপ্ন আছে যে উনি ক্ষমতায় যাবেন, দেশে উনি যেই পরিবর্তনগুলো আনতে চান, যে সংস্কারগুলো করতে চান, যে রাষ্ট্র বিনির্মাণ করতে চান, সেখানে ডেফিনেটলি তার ক্ষমতার প্রয়োজন রয়েছে। সেদিক থেকে এনসিপি জামাতের সঙ্গে গিয়েছে, বা অন্য দলগুলো, আপনি কর্নেল অলির কথা বলেছেন, দিস ইজ আ ভেরি সারপ্রাইজিং মুভ। মানে কর্নেল অলি সিদ্ধান্তটি, আমি এনসিপির ব্যাপারে আমার কোনো সারপ্রাইজ নাই, কিন্তু কর্নেল অলির ব্যাপারে আমার যথেষ্ট সারপ্রাইজ করেছে আমাকে। কারণ উনি একদম একেবারে ইডিওলজিক্যালি একটা কোর মানে প্রো লিবারেশন ফোর্স, একজন প্রো লিবারেশন ফোর্স দীর্ঘকাল যেভাবে সেটাকে আপহোল্ড করেছেন, যেভাবে সেই রাজনৈতিক দর্শনকে উনি মানে সবসময় প্রমোট করেছেন, ওনার পক্ষে জামাতের সঙ্গে কি কারণে, এটা কি শুধুমাত্র যে একটা ব্যক্তিগত লাভালাভ, ব্যক্তিগত কি বলবো যে ক্ষোভ বা ব্যক্তিগত দ্বন্দ্ব মানে বিএনপির সঙ্গে, এটার কারণে এত বড় আদর্শিক স্যাক্রিফাইস উনি করতে পারেন, এটা কিন্তু
মানে আমি বলবো যে আই এম পার্সোনালি সারপ্রাইজড উইথ দিস ডিসিশন। জি, নিশ্চয়ই জোটার ভোটার রাজনীতি চলবেই নির্বাচন পর্যন্ত। 12 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আমরা দেখব যে রাজনীতির পরিসমাপ্তি কখন হচ্ছে। 12 তারিখ বা 13 তারিখের মধ্যেই এর পরিসমাপ্ত ঘটবে। তবে আমরা একটা শান্তিপূর্ণ পরিসমাপ্তি চাই। জোটার রাজনীতি থাকুক, ভোটার রাজনীতি থাকুক, আদর্শিক রাজনীতির মধ্যে কিছুটা কম্প্রোমাইজ করে নির্বাচনে অংশগ্রহণ করুক। যে ববি হাজ্জাজ বললেন এবং জনাব জহিরুল আলম বললেন, আসলে দেশটাকে সার্ভ করাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা আশাবাদী হতে চাই যে বাংলাদেশের যে ত্রয়োদশ আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারাই নির্বাচিত হোক না কেন, তারা বাংলাদেশকে প্রথম বিবেচনা নিয়ে, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয় জনাব তারেক রহমানের ফার্স্ট বাংলাদেশ, প্রথম তারা বাংলাদেশকে বিবেচনা নেন। সেভাবে যদি সবাই কাজ করেন, আমরা আশা করি যে আমাদের এই গণতন্ত্র উত্তরণের পদযাত্রাকে আমরা সুসংগত রাখতে পারবো। প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের দুজন প্রিয় অতিথি, ধানের শীষ মার্কায় ঢাকা 13 আসন থেকে নির্বাচনের প্রার্থী জনাব ববি হাজ্জাজ, তিনি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন প্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব জহিরুল আলম। তারা দুজনই একই আয়োজনে একই কথা বলবার জন্য আমাদের সাথে একটা ছোট্ট বিরতির পর আবারও যুক্ত থাকবেন। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জোটের রাজনীতি নিয়ে, এবং জোটের রাজনীতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে জোটের সাথে অন্তর্ভুক্ত হওয়া ধানের শীষের প্রতীক নিয়ে ঢাকা 13 আসন থেকে যিনি প্রার্থিতা আজকে তার জমা দিয়েছেন, তিনি হচ্ছেন জনাব ববি হাজ্জাজ। তিনি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। মিস্টার ববি হাজ্জাজ, আপনার কাছে আলোচনাটা আবার শুরু করতে চাই। একটা বড় চ্যালেঞ্জ আপনার জন্য। প্রথম নির্বাচন তো বোধ হয় না আপনার? না, আর জাতীয় নির্বাচন না, আমরা 2018 সালে নির্বাচন করেছি। হ্যাঁ, এখন যেটি হচ্ছে যে এবার ধানের শীষ নিয়ে প্রথম নির্বাচন। নিশ্চয়ই ধানের শীষ নিয়ে প্রথম নির্বাচন। সেই নির্বাচনে যে এলাকাটা আপনি নির্বাচন করতে যাচ্ছেন, সব ঠিক থাকলে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচন তো হবেই। আমরা আশা রাখি যে এই পথরেখায় কোন রকম কোনো পরিবর্তন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার কেউই করতে পারবো না, এটা আশা রাখি। দেশের মানুষ তাই মনে করে। কিন্তু যে এলাকাটা আপনি নির্বাচন করতে যাচ্ছেন, সেটি মোহাম্মদপুর আদাবর যে এলাকা, সে এলাকাটা কিন্তু বেশ আলোচিত একটা এলাকা। এখানে মাদকের প্রভাব রয়েছে, এখানে খুনাখুনি রয়েছে, কিশোর গ্যাং রয়েছে, এখানে উল্লেখযোগ্যভাবে দুটি বিহারি ক্যাম্প রয়েছে, প্রায় সময় সেখানে গন্ডগোল লেগেই থাকে। এখানে আপনি যদি দেখেন আদাবর এলাকা দেখেন, প্রায় সময় খুনাখুনি লেগেই থাকে। অন্যদিকে মামুনুল হক, যিনি সাইকেল মার্কা প্রতীক নিয়ে খেলাফত আন্দোলন, রিক্সা মার্কা প্রতীক নিয়ে খেলাফত আন্দোলন থেকে দাঁড়িয়েছেন। বাহ, আপনার বিরোধী মতের প্রতীক মুখস্থ আছে ওনার, ঠিক আছে, ভালো। এটা হ্যাঁ, রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে হাত পাকা প্রতীকে তিনিও কিন্তু এখনো তার অবস্থানে আছেন, সেটি কোনো পরিবর্তন নেই। যদি জামাতের প্রার্থী সেখান থেকে তার প্রার্থিতা উইথড্র করেছেন। তো সাইকেল রিক্সা মার্কা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন মাওলানা মামুনুল হক, তার সেখানে একটা আগে থেকেই তার বাবার একটা মাদ্রাসা ছিল, বা সেখানে কওমি মাদ্রাসারা ওই অত্র এলাকার মধ্যে কিছু কওমি মাদ্রাসা আছে, তার ভক্তি বা চরমনাই পীর সাহেবের কিছু ভক্ত থাকতে পারে। সে অবস্থায় অনেকগুলি চ্যালেঞ্জ কিন্তু আদাবর মোহাম্মদপুরকে জুড়ে। সেই এতগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি নির্বাচনে কি বার্তা দিতে চান আপনার এলাকার ভোট প্রাপ্তির জন্য? ওকে, সো দুটো ভিন্ন জিনিস এখানে আলোচনায় এনেছেন কিরণ ভাই আপনি। একটা হলো অন্য প্রতিদ্বন্দ্বী যারা আছেন এই নির্বাচনে, তাদের কি অবস্থান হতে পারে, তাদের কি শক্তি থাকতে পারে। আর আরেকটা হলো যে এলাকার জনগণ কি কি সমস্যায় জর্জরিত, সেগুলোর আমরা প্রতিকার কিভাবে দিতে পারি। সো দুটো ভিন্ন। তো আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আগে একটু কথা বলি, মাওলানা মামুনুল হক সাহেব, ওনার আপনি যেটা বললেন কওমি মাদ্রাসা ভিত্তিক ওনার একটা ফলোয়িং আছে, মাশাআল্লাহ। কিন্তু আমরা দেখেছি ওনার থেকে অনেক বড় আলেম ওনার বাবা ছিলেন শাইখে হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, এবং মানে পুরো দেশে এগেন ওয়ান অফ দি প্রিমিয়ার আপনার আলেম হিসেবে উনি সবসময় গন্তিতে ছিলেন। উনিও কখনো কোনো নির্বাচনে জয়লাভ করেনি। আমি নিন্দা করে বা ছোট করে বলছি, আমি বলছি তাহলে ভোটের অঙ্কে আসলে ওখানে কতগুলো ভোট আছে, এটা একটা বড় বিষয়। একই সাথে আপনি হাত পাখার কথাটা আনলেন। হাত পাখা মানে ইসলামী আন্দোলন, তারা তাদের ক্যান্ডিডেট উইথড্র করেনি, কিন্তু তারা জোটে আবার একই সাথে আছে। সো হতেই পারে যে তারা ক্যান্ডিডেট উইথড্র করবে না, বা করলে তাহলে ওইটাও সোর্ট অফ মামুনুল হক সাহেবের কাছে যাবে। কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে কি, যে এনারা সবাই কিন্তু ভিন্ন ঘরানার। মানে মামুনুল হক সাহেব দেওবন্দি ঘরানা, এবং মামুনুল হক সাহেব নিজেও, আপনি যদি ওনার পুরনো বক্তব্যে যান দেখবেন খুব কট্টর জামাতে ইসলামী বিরোধী কথাবার্তা ওনার আছে। উনি বলেছেন, এটা ওনাদের অ্যাকচুয়াল বিশ্বাস। রাইট নাও নির্বাচনী রাজনীতির জন্য ভিন্ন কথা বলতে পারেন, বাট ওনাদের বিশ্বাস। আমি নিন্দা করে বলছি না, আমি অবস্থান বলছি। একই সাথে বোধ মামুনুল হক সাহেব, আপনি হাত পাখার কথা বলছেন, চরমনাই পীর মানে ইসলামী আন্দোলন, তাদের ক্যান্ডিডেট, তারা বিশ্বাস করেন নতুন খিলাফতে,
শরিয়া আইনে। এবং এটা তারা মানে এই যে মামুনুল হক সাহেব যেমন অন স্টেজ 2 মাস আগেও মানে এই যে এনসিপি এই আপনার কি বলে নাম কর্নেল অলি সাহেবের দল রব ভাইয়ের দল এই যে মাত্র জয়েন করলো, এর আগে তো বেশ কয়েক মাস ধরে তো এই যে 8 ইসলামী দলের আলোচনা চলছিল। ওই ইসলামী দলের জোটের স্টেজে দাঁড়িয়েও মামুনুল হক সাহেব, চরমনাই পীর সাহেব পরিষ্কার করেছেন যে ওনারা যদি সরকার পরিচালনায় আসতে পারেন তাহলে শারিয়া কায়েম হবে, নতুন খিলাফত কায়েম হবে। সো বাংলাদেশ জামাত ইসলাম বা ওই জোটে বাকি যারা আছেন তাদের সাথে কোনোভাবেই এই মানে আপনি যদি বলেন সর্ট অফ কর্নেল অলি আহমেদ সাহেবের দল, যেটা মোরলেস একটু সেন্ট্রিস্ট পার্টি, জাসদ রব এটা রাদার লেফটিস্ট পার্টি, হ্যাঁ, বা এই যে এনসিপি গেল, এনসিপি কি পার্টি আমি আসলে জানি না, বাট তারা ক্লেম করেছে তারা সেন্ট্রিস্ট পার্টি। সো এই যে এখন আপনি যার কথা বলছেন, যে ক্যান্ডিডেটের কথা বলছেন, আমি তার দলীয় হিসেবে কথা বলছি, তাদের কট্টর হার্ড রাইট স্ট্যান্স, এইদিকে তাদের জোটের স্ট্যান্স এখনো তাহলে পরিষ্কার না। একই সাথে যেমন মামুনুল হক সাহেবের কথা অল্প কিছুদিন আগে ওনার বক্তব্য ছিল সব মাজার চুরমার করে এই টাইপের, মানে এক্সাক্ট ওয়ার্ড ফর ওয়ার্ড বলছিলেন, বাট এই টাইপের বক্তব্য ছিল, মানে ওনার এগেন একটা কট্টরপন্থী ইসলামে ওনারা বিশ্বাসী, উইচ ইজ ফাইন, দে হ্যাভ দেয়ার রাইট টু ইট। বাট তাহলে তাদের এখন নির্বাচনী স্ট্যান্স কি হবে, বা নির্বাচনী স্ট্যান্সের জন্য তারা কতটা বদলে এসছেন, এবং তাদের অরিজিনাল ওই স্ট্যান্সের ভোট কত ছিল, এবং নতুন ভোটারদেরকে বিশ্বাস করতে পারবেন কিনা যে সারা জীবন ধরে এবং 2 মাস আগ পর্যন্ত তাদের যে স্ট্যান্স ছিল আজকে হঠাৎ করে তাদের সব স্ট্যান্স বদলে গেছে, এটা আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। এবং আমি শুধু মামুনুল হক সাহেবের হিসাবে বলছি না, বা শুধু হাত পাখার ঢাকা 13 ক্যান্ডিডেট হিসেবে বলছি না, আমি পুরোপুরি এই যে জোটটা গঠন হয়েছে জামাতে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, সাথে যে এনসিপি এরা সব জয়েন করেছে, এই জোটটা সম্বন্ধেই আমি বলছি যে তাদের কোনোভাবে কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্স পরিষ্কার নাই। আর পরিষ্কার যদি না থাকে তাহলে সেখান থেকে জনগণের ভোট তারা খুব বড় দাগে নিতে পারবেন, এটা আমার কাছে খুব ডাউটফুল মনে হয়। আমি কোনো মানে নির্বাচনী রেসে বা কম্পিটিশনে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই, তবে আমি মনে করি আমি আস্থা রাখি বাংলাদেশের জনগণের উপরে, ভোটারদের উপরে। এবার আসেন ঢাকা 13 এলাকার সমস্যাগুলো, এবং আপনি সঠিকভাবে আখ্যায়িত করেছেন। আমি যতদূর মনে করি আপনি নিজেও বোধহয় ওই এলাকার বাসিন্দা, করবেন না? থ্যাংক ইউ, জি আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা সাথে চাই সবসময় এলাকার উন্নয়নের জন্য, অন্য কিছুর জন্য না। তো ওই এলাকায় বড় আকারে অনেকগুলো সমস্যা আছে, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস, সেটা মাদক কেন্দ্রিক হোক অন্য কোনো কিছু কেন্দ্রিক হোক, সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস। তো এই সন্ত্রাস আগে থেকে যে ছিল না তারা কিন্তু গত 15 বছরে মানে এই আপনার স্বৈরাচারী সরকারের আমলে এটা আরো ঘনীভূত হয়েছে। কারণ স্বৈরাচারী সরকারের যে নেতৃবৃন্দ ছিলেন ওখানে, বা এমপি মহোদয় বা যারা ছিলেন, তারা তাদের ক্ষমতা আরো শক্ত করবার জন্য এগুলোকে আরো প্রশ্রয় দিয়েছেন। সো সেগুলোর মাধ্যমে গত 15 বছর এগুলো বেড়েছে। গত 16 মাস এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর খুব বেশি তৎপরতা আমরা কোথাওই দেখিনি, আইনি ব্যবস্থা কোথাওই কন্ট্রোলে আনা যায়নি। সো গত 16 মাস আরেকটু অবনতিই হয়েছে, উন্নতি তো হয়নি, আরেকটু অবনতিই হয়েছে। তো এই জায়গা থেকে ওই এলাকার জনগণের একটা শক্ত প্রয়োজন আছে যে আবার সঠিক পথে ফিরে আসা। তো সেখানে আমরা সরকার পরিচালনা যাওয়ার আগে যদি আমরা ভোটে নির্বাচিত হই, জনগণ যদি আমাদেরকে বেছে নেয়, তাহলে আমরা সরকার পরিচালনার জায়গায় যেতে পারি। বাট এর আগেও আমরা অলরেডি ইতিমধ্যে, যেটার জন্য বললাম যে আপনারও সাপোর্ট আমি চাই, আমরা ইতিমধ্যে এলাকা ভিত্তিক কাজ করা শুরু করেছি, বিশেষ করে আদাবর, বসিলা এই জায়গাগুলোতে। 30 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, এই জায়গাগুলোতে আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি, যেখানে সবচেয়ে বেশি আপনার ক্রাইম প্রোন যে জায়গাগুলো, ক্রাইম হটস্পট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমরা আখ্যায়িত করে ওই এলাকার যতগুলো হাউজিং সোসাইটির যে কমিটিগুলো আছে, মসজিদ যেগুলো আছে, মসজিদ কমিটি, এদের সাথে আলোচনা করে আমরা এদের কাছ থেকে ভলান্টিয়ার গ্রুপ নিতে চেষ্টা করছি, সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি, বেশি ব্রাইট লাইটস লাগানোর ব্যবস্থা করছি, থানার সাথে কোঅর্ডিনেট করছি, এবং ইতিমধ্যে আমরা একটা অ্যাপও ক্রিয়েট করেছি। এগেন এটা নির্বাচনের কারণে না, এটা জাস্ট এলাকাবাসীর সেবার কারণে একটা অ্যাপও ক্রিয়েট করেছে, যে অ্যাপের মাধ্যমে এই সিসিটিভি ক্যামেরাগুলো, এই যে এই মসজিদ কমিটি, এই যে এই হাউজিং কমিটি এবং যারা ভলান্টিয়ার্স আছে তারা, থানা, সবাই সংযোগে থাকতে পারে, সিসিটিভির ফুটেজগুলো লাইভ দেখতে পারে। এগুলোর ব্যবস্থা আমরা ইতিমধ্যে শুরু করেছি। যে আমরা নির্বাচনে কি হবে সেটা পরের কথা, কিন্তু এলাকার কাজের জন্য প্রচেষ্টা আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। জি নিশ্চয়ই, এবং এলাকাটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ এলাকা। এই কারণের জন্য এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার, সবকিছু, মমত টাউনের বাজার কিন্তু ঢাকা শহরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাজারের ভিতরে একটা, এবং বাংলাদেশের সরকার যেখান থেকে পরিচালিত হবে, মানে পার্লামেন্ট এন্ড হোয়াট নট, সেটার দুই দিকে কিন্তু দুই দিকে। একটা সময় জহির ভাই, খুব দুঃখের সাথে বলতাম, আমি যখন এই ট্রেন থেকে বাসায় ফিরে যেতাম মোহাম্মদপুর, আমার খুব কষ্ট হতো,
কারণ গণভবনের চতুর্দিকে তখন রাত 12টার সময় বন্ধ থাকতো, সেই কোথায় দিয়ে ঘুরে 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 সেই বাসায় ফিরতে হতো, একদিকের রোড রাস্তা চলাচল হতো। তখন মনের থেকেও কিন্তু খুব খারাপ লাগতো। এক গণভবনের জন্য সারা মনে হচ্ছে যে সারা মোহাম্মদপুর এলাকাটাকে ঘেরাও করে রাখা হয়েছিল। ইভেন গণভবনের জন্য বহু বাসা বাড়ি ছিল তার আশেপাশে, গণভবনকে কি জোন জানি বলা হয়, সেখানে সেই জায়গার মধ্যে বড় বিল্ডিং, উঁচু বিল্ডিং করতে দেওয়া হতো না, 4 তলা পরে বিল্ডিং করতে পারতো। আমি জানি না সে মানুষগুলো কিছু স্বস্তি পেয়েছে কিনা, যে এখন যেহেতু গণভবনের মতো সেরকমভাবে সে অবস্থান বা সিকিউরিটি দরকার হয় না। নিশ্চয়ই সে এলাকাতে তিনি নির্বাচন করছেন, তিনি নির্বাচনে ভালো ফলাফল করুক, নিশ্চয়ই মামুনুল হকও তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, সে একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী, দুজনেই ভালো ফলাফল করে, দুজনের মধ্যে থেকে যিনি বেশি যোগ্য তিনি নির্বাচিত। আমি যে প্রশ্নটা ছোট্ট করে শুনে বিরতি যাবো, তারপর আবার আপনার কাছে আসবো। নাসিরউদ্দিন পাটোয়ারি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এবং এনসিপির মুখপাত্রই বলা চলে, তিনি যেভাবে কথা বলতেন আর কি, তিনি কিন্তু বলেছেন যে 8 আসন থেকে তিনি নির্বাচন করছেন এবং তিনি বলছেন যে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী। তিনি বলছেন যে জামাতের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে এবং তারা সরকার গঠন করবে। তিনি বলেছেন নিশ্চয়ই তার সে আশাবাদ থাকতে পারে, কিন্তু পুরাটা বিশ্লেষণ করলে আপনি তার বক্তব্য, তার পূর্বের বক্তব্য, পরবর্তী বক্তব্য এবং আজকের অবস্থান সবকিছু মিলে কীভাবে দেখেন? এটা তো এর ফাঁকে আপনি বলছিলেন দুজন পদত্যাগ করেছে, একজন ডক্টর তাসনুভা, একজন ডাক্তার জেরিন, তাসনুভা জেরিন, দুজনেই পদত্যাগ করেছেন। তাসনিম জারা দুজন পদত্যাগ করেছেন। আপনি সর্বশেষ নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে আমি আপনার মন্তব্য শুনতে যাচ্ছি। আমি এটাকে খুব এটাকে পার্ট অফ কি বলছে পলিটিক্যাল রেটরিক হিসেবেই দেখছি। আপনি কোন পার্টিকে জিজ্ঞেস করলে সে বলবে না যে আমরা নির্বাচনে জয়ী হব না অথবা জয়ী হয়ে সরকার গঠন করতে পারবো না। হ্যাঁ, এটা আমি মনে করি যে সেটা উনি বলেছেন এক ধরনের নিজস্ব হয়তো শক্তি বা নিজের সামর্থ্যের উপরে আস্থা তার আছে, কিন্তু এতে কোনো অসুবিধা নাই। আপনার নির্বাচনী আপনি 11 দলীয় জোট, যে সংস্কার জোটের কথা নিয়ে তারা নির্বাচনী মাঠে আসছে বা লড়াইয়ে নামছে, সেখানে যদি তাদের সরকার গঠন করার সামর্থ্য থাকে তো ওয়েলকাম। কিন্তু এখনকার বাস্তবতায় আপনার মাঠের যে জরিপগুলো এসছে, রিসেন্টলি একটা শীর্ষ দৈনিকও আমরা দেখলাম যে একটা জরিপ করেছে, বা ওভারঅল এমন কোনো ফিনোমিনাল কোনো জনরায় বা জনসমর্থনের দিক থেকে ফিনোমিনাল কোনো শিফট কিন্তু দেখা যায়নি আসলে, যদি জেনারেলি স্পিকিং। তবে একটা হচ্ছে যে এটা অস্বীকার করা যাবে না যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আপনার যে মেনেসিং যে প্রবলেম, যেগুলো আমাদের দেশের কোর যে প্রবলেমসগুলো আছে, সেগুলোর মধ্যে প্রধান সমস্যা হলো দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, এই মাদক। হ্যাঁ, এই বিষয়গুলোতে আমাদের যে ট্রেডিশনাল মেজর পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্ব দিয়েছে সাম্প্রতিক কালে, এই গত 10, 20, 30 দশকে, তারা কিন্তু জোরালো কোনো অবস্থান নিতে পারে না। চাঁদাবাজি, হ্যাঁ, দখলদারি, হ্যাঁ, কিংবা একটা অলিগার্ক শ্রেণী তৈরি করা, হ্যাঁ, একটা লুটেরা বাহিনী তৈরি করা, টাকা পাচার করা, এইসব প্রবলেমের ব্যাপারে আওয়ামী লীগ তো একেবারে ধ্বংস করে দিয়েছে, কিন্তু অতীতে প্রিভিয়াস রাজনৈতিক দলগুলো রিমার্কেবল কোনো সাকসেস কিন্তু এগুলোর ক্ষেত্রে নাই। সেখানে ধরেন এই যে জামাতের প্রসঙ্গটি আসছে, এটা কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে যে জামাত ইনক্রিজিংলি তাদের রাজনৈতিক বিস্তার ঘটছে, মানুষের কিছুটা তারা চিন্তা করছে, অনেকেই ভাবছে যে দুটা পার্টিকে তো আমরা সুযোগ দিয়েছি, তো জামাত কেমন করে দেখা যাক। এই ধরনের সিম্প্যাথেটিক ভোটার্স কিন্তু বাড়ছে, কিন্তু আছে, এই বাস্তবতা অস্বীকার করা যাবে না। কেন? একটা হলো যে ঘুষের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, বা এই চাঁদাবাজি, দখলদারি, এগুলো এই মেনেসিং প্রবলেমগুলো, যেগুলো একেবারে মরণঘাতী সমস্যা আমাদের, সেই সমস্যাগুলোর ব্যাপারে মানুষ কেন যেন হয়তো মনে করে যে তাদের প্রমিসগুলো মোর রিয়েলিস্টিক। এবং সাম্প্রতিক বছরে 5ই অগস্টের পরে কিন্তু অন্য অনেক দলের তুলনায় কিন্তু তাদের এই ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটি বা তাদের ইয়েগুলো কম দেখা গেছে, অ্যাটলিস্ট বাস্তবে কম দেখা গেছে। এখন ইডিওলজিক্যালি হয়তো জামাতের ব্যাপারে অনেকেই খুবই অ্যালার্জিক আছে, জামাতের রাজনৈতিক অতীত সম্পর্কে অনেকে অ্যালার্জি আছে, তাদের আদর্শিক অবস্থান সম্পর্কে, এবং তারা যে ধরেন যে তারা যে জোট মিত্ররা যে ধরনের বয়ান দিচ্ছে, যে ধরনের ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছে, হুইচ ইজ টোটালি কন্ট্রারি টু দ্য ডেমোক্রেটিক স্পিরিট, যেটা
এই গণতান্ত্রিক সমাজের জন্য একটা শরিয়া কায়েম করবে বা খিলাফত রাষ্ট্র কায়েম করে, এবং খিলাফত রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে যেই উপাদানগুলো মানে প্রতিষ্ঠা করার স্বপ্ন তারা দেখছে, সেগুলো নট ক্লোজ টু দি কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য গ্লোবাল সিস্টেম। সেটা হচ্ছে যেন আফগানিস্তানের সঙ্গে মিলবে, ইরানের সঙ্গে মিলবে, এই ধরনের বাস্তবতার সঙ্গে আমরা জি আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজানায় বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, এটা তো ইম্পর্টেন্ট পয়েন্ট টু অ্যাড। তো এই বিষয়গুলোতে ধরেন এখন শুধুমাত্র আমি প্লাস পয়েন্ট দেখছি যে এটার জন্য কিন্তু ধরেন নারী নীতির কথা বলেছে, নারীদের ব্যাপারে নানা ধরনের বয়ান আসছে। এখন পিপল আর গেটিং স্কেয়ার্ড যে আপনি দেশের সিংহভাগ মানে অর্ধেক হচ্ছে নারী জনসংখ্যার, তাদেরকে আপনি কন্টেইন করে আপনি দেশের প্রগতি, গ্রোথ, অ্যাডভান্সমেন্ট, প্রোগ্রেস এগুলো কেমনি এনশিওর করবেন? এটা নিয়ে মানুষের মধ্যে মানে নারীদের মধ্যে একটা ফিয়ার থাকাটা স্বাভাবিক। আবার একই সঙ্গে আপনার তারা শালীনতার কথা বলছে, তারা পর্দার কথা বলছে, তারা হুইচ ইজ নট কন্ট্রারি টু দ্য স্পিরিট অফ আওয়ার সোসাইটি। আমাদের আমাদের যারা আমাদের পরিবারের নারী সদস্য আছে, তারা কি শালীনতাকে পছন্দ করেন? অপছন্দ করেন না, তারাও এটাকে মেনে চলেন। কিন্তু এটা যে একটা র্যাডিক্যালাইজেশন করা, এটাকে একেবারে কি বলবো যে ধর্মীয় অন্ধত্বের দিকে নিয়ে যাওয়া, এই জিনিসটা অনেকের মধ্যে করে। সেই কারণে দেখুন রিমার্কেবলি ওনার যে বক্তব্যটা আসছে, এটাকে রেটরিক হিসাবে দেখছি। রাজনৈতিক বাস্তবতায় এখনও এই সংস্কার জোটের এরকম ল্যান্ডস্লাইড কোনো ভিক্টরি নিয়ে সরকার গঠন করার সামর্থ্য আছে বলে আমি ইমিডিয়েট আমার চিন্তার মধ্যে নাই। বাট দে আর গেটিং গ্রাউন্ডস, এবং তারা ভালো অবস্থান তৈরি করতে পারছে। জামাতের প্রশ্ন আছে, এনসিপি রাজনীতি ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না, বিকজ দ্যাটস নট ডিপলি রুটেড। বিকজ তারা যদি স্বতন্ত্রভাবে রাজনীতি করত, তারা যদি স্বাধীন চিন্তা থাকতো, তারা যদি বিএনপি, জামাত বা তাদের যে স্পিরিট, জুলাইয়ের যে স্পিরিট, 5ই অগাস্টের যে স্পিরিট, সেই স্পিরিটটা যদি ধারণ করতো, মেবি ভারতে যেরকম ধরেন বিজেপি একসময় 3টা আসন পেয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের রাজনৈতিক দর্শন ডিফারেন্ট। হিন্দুত্ববাদী দিয়ে মানুষকে জজবা তুলে মানুষকে তারা প্রভোগ করেছে এবং মানুষকে উস্কানি দিয়েছে, সেটাও একটা রাজনৈতিক বাস্তবতা। কিন্তু তারা কিন্তু অনেক আসনে জয়ী হয়েছে এবং দীর্ঘদিন পর তারা ক্ষমতায় আছে। একই সঙ্গে এনসিপিরও কিন্তু এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্স হয়তো যদি চিন্তা করতো তাইলে হয়তো সম্ভাবনা ছিল। কিন্তু জামাতের সঙ্গে শরিক হওয়ার পরে তাদের সেই রাজনৈতিক ভবিষ্যৎ কতটা তারা সিকিউর করতে পারবে, কতটা আপহোল্ড করতে পারবে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আসলে এখন যে নির্বাচনের কথা বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন নির্বাচন, ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু জনগণের ভোটার রায় কিন্তু আমরা একটি চূড়ান্ত ফলাফলের অপেক্ষা থাকবো। তবে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কিন্তু গুম, খুন, বিগত শাসন আমলের যে অন্যায়, অত্যাচার, ব্যাংক লুট, সেগুলির বিরুদ্ধে কিন্তু কথা বলছে। প্রত্যেকে কিন্তু সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে, পতিত আওয়ামী সরকারের দুর্নীতি, ঘুষের অনিয়মের বিরুদ্ধে কথা বলছে। সুতরাং এই কথাগুলো যেই নির্বাচিত হোক না কেন, তারা যদি নির্বাচন পরবর্তী সময় তাদের আদর্শিক যে বক্তব্যগুলো এবং তাদের যে কর্মকাণ্ডগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে, সেগুলো যদি তারা বাস্তবায়ন করে, তারা নিশ্চয়ই ভবিষ্যৎ বাংলাদেশ গড়বার যে প্রত্যয় নিয়ে এখন দেশ আগাচ্ছে, সেই প্রত্যয়ে ত্রয়োদশ নির্বাচন হবে জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, যে নির্বাচনের ফলাফলের অপেক্ষায় আমরা 13 তারিখ পর্যন্ত আমরা থাকবো। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের দুজন প্রিয় অতিথি, যিনি ধানের শীষ প্রতীক থেকে ঢাকা 13 আসনের মনোনীত হয়ে আজকে নির্বাচনে যে তার নমিনেশন পেপার সেটি সাবমিট করেছেন, তিনি রয়েছেন তরুণ নেতা জনাব ববি হাজ্জাজ, এবং আরেকজন রয়েছেন সিনিয়র সাংবাদিক, অত্যন্ত চমৎকার বিশ্লেষণ করেন জনাব জহুরুল আলম, তিনি রয়েছেন আমাদের সাথে। তারা দুজনেই থাকবেন। আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের জন্য আবারও ফিরে এসেছি। আমাদের সাথে জোটের রাজনীতি কথা বলবার জন্য ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা 13 আসন থেকে যারা নির্বাচন করতে যাচ্ছেন তরুণ রাজনীতিবিদ জনাব ববি হাজ্জাজ রয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব জহুরুল আলম রয়েছেন আমাদের সাথে। আমি জহুরুল আলম ভাই, আপনাকে দিয়ে এই পর্বের শুরু করব এবং ববি হাজ্জাজ ভাইকে দিয়ে আমি শেষ করতে চাই। সেটি হচ্ছে যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, তিনি বলেছেন আগামী 2 দিন আমাদের আন্দোলনে যোগ দিতে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাব, না করলে নিশ্চিত করলে বোধ বুঝিয়েছে, নাম ধরে ধরে বলে দিব, আগামী দিনে আমাদের কোনো ভাইকে হত্যার চেষ্টা করলে আমরা প্রয়োজনীয় অস্ত্র হাতে তুলে নেব। আপনি এই বিশ্লেষণটা কীভাবে দেখছেন? না দেখেন, ইনকিলাব মঞ্চ তারা ক্ষুব্ধ, তারা ব্যথিত এবং তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি প্ল্যাটফর্ম। তারা একটা নতুন রাজনৈতিক দর্শন নিয়ে বা সাংস্কৃতিক দর্শন নিয়ে, একটা চিন্তা নিয়ে তারা মাঠে নেমেছে এবং তারা তো এই তাদের
বয়ানটা নিয়ে তারা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে। সেই সময়ে যেই ঘটনাটি ঘটেছে এটার ব্যাপারে তো তারা একটা তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এবং এটা কিন্তু লেজিটিমেট, এটা যৌক্তিক। কিন্তু খেয়াল রাখতে হবে যে দেশে আইন কানুন বা নিয়ম এই বিষয়গুলোর প্রতি তো কিছুটা শ্রদ্ধা বা আস্থা রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের অনেক সমালোচনা আছে এবং এই হত্যাকাণ্ডের যে রহস্য উন্মোচনের ক্ষেত্রে তাদের যে ভূমিকা এবং তাদের যে তৎপরতা এগুলো কিন্তু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে আমরা দেখেছি যে তাদের একজন সব বিশেষ সহকারী পদত্যাগ করতে দেখেছি। আমি জানি না তার কি দায় দায়িত্ব নিয়ে উনি পদত্যাগ করেছেন। তার মানে সরকারের ব্যর্থতা সাংঘাতিকভাবে সমালোচনা দাবি রাখে। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে এখন জনজীবনে আমরা যে ট্রানজিশনের জন্য অপেক্ষা করছি, নির্বাচনের মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ রূপান্তর হবে, দেশ স্থিতিশীল হবে এবং যে কোনো ধরনের এই ধরনের হাদির মতো একটি মানে ঘৃণ্য হত্যাকাণ্ডের বিচার হবে সুষ্ঠুভাবে, অপরাধী সাজা পাবে, সেটা সবার প্রত্যাশা, আপামর জনগণের সেটা প্রত্যাশা। কিন্তু যেই মানে আপনি বক্তব্যটি যেটা যদি সঠিক হয়ে থাকে আমি মনে হচ্ছে যে এটা একটা মানে কি বলবো যে ইট কুড জিওপার্ডাইজ দি ন্যাশনাল সিকিউরিটি, এটা তরুণদেরকে অন্যভাবে প্রভোগ করতে পারে। এই যে আপনি অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রসঙ্গটি যে বললেন, আচ্ছা আপনি দেখেন যে কোনো কিছুই জাস্টিফাই করা যাবে না, কিন্তু অতীতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং সেটার জন্য মানুষ সাফার করেছে। জামাতের নেতারা একটা বিচার প্রক্রিয়া তারা ফাঁসি বরণ করতে হয়েছে। তারপরে আপনি দেখেন যে বিএনপির অসংখ্য নেতাকর্মী মানে গুম খুনের শিকার হয়েছে। প্রত্যেকেই প্রতিকার চায় এবং সেটার একটা বিচারিক প্রক্রিয়া আছে, সেই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হবে এবং আমি মনে করি তাদের ক্ষোভ প্রশমনের জন্য রাষ্ট্র, সরকার, অন্তর্বর্তী সরকার এবং তার পরবর্তী যারা ক্ষমতায় আসবেন তারা নিশ্চয়ই হাদি হত্যার যে বিচার সেটি নিশ্চিত করবেন এবং অপরাধীকে ধরতে সক্ষম হবেন, সে যেখানেই থাকুক না কেন, যাতে করে ওনাদের মুখ থেকে এই ধরনের হতাশা বা এই ধরনের মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া যাতে আমাদের শুনতে না হয়। নিশ্চয়ই আমি আপনার কাছে ইনকিলাব মঞ্চ নিয়ে আসবো না, আমি আপনার রাজনীতি এবং রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে এলাকায় আপনি নির্বাচন করছেন, যেহেতু আপনার প্রার্থী, আপনার টক শোতে আসাও কিন্তু আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং। সময়ের ব্যাপার থেকে 10 জন ভোটারের কাছে গেলে সেটি আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সে অবস্থায় এই যে আমরা মোহাম্মদপুর, আদাবর, বসিলা যে এলাকাটি, সেখানে কিন্তু জাস্ট ইমিডিয়েট পাস্ট যিনি এমপি ছিলেন, তিনি মন্ত্রীও ছিলেন, জনাব নানক সাহেব, তার কিন্তু ভীষণ একটা প্রভাব কিন্তু সেখানে ছিল। বিশেষ করে আমরা দেখেছি যে এই 5ই আগস্টে জুলাই অগাস্ট বিপ্লবের পূর্বে কিন্তু তিনি বড় ধরনের ভূমিকা রেখেছে। তো সেই ক্ষেত্রে আপনি নিজে আপনার নির্বাচনী এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, যেহেতু সেখানে একজন সেই সময়কার প্রভাবশালী একজন নেতা সেখানে মন্ত্রী এমপি ছিলেন, আপনি কোনো রকম কোনো শঙ্কা বোধ করেন কিনা? দেখেন, এই যে মাত্র ইনকিলাব মঞ্চ নিয়ে কথা বলছিলেন, হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে যে কথা হচ্ছে, সেটাও যারা মানে অ্যাটলিস্ট শনাক্ত যে আসামি, সে নানকের গুন্ডা বাহিনীর অংশীদার। সো নানকের বাহিনী কতখানি শক্তিশালী ছিল এবং রেমন্যান্টস রয়ে গেছে, এটা আপনি নিশ্চয়ই এলাকাবাসী হিসেবে খুব ভালো করে জানেন। সো নিশ্চয়ই অনেক ধরনের আশঙ্কা, অনেক ধরনের ঝামেলা আছে, কিন্তু আমরা আবার একটা দায়িত্ব কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব পালন করা, এটাই আমাদের কাজ। আমরা বেঁচে আছি জনসেবা করবার জন্য, দেশের অবস্থানের উন্নয়ন নিয়ে আসবার জন্য। সো সেই জায়গায় এখন যদি মনে করেন যুদ্ধপরায়ণ দেশ, তোমাদের দেশে যদি যুদ্ধ লেগে যেত, তাহলে সেখানে কি আমরা এগিয়ে যেতাম না? তাহলে যেখানে যেটা করা প্রয়োজন এই দেশের উন্নয়নের জন্য, যেখানে আমরা দায়িত্বপ্রাপ্ত হব বা দেখব যে এইখানে দায়িত্ব নেওয়া প্রয়োজন, সেই জায়গায় দায়িত্ব নেবার জন্যই তো আমরা রাজনীতিতে এসেছি, পিছপা হবার জন্য না। অবভিয়াসলি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি যেন আমরা সেখানে সফলতা অর্জন করতে পারি, কোনো দুর্ঘটনা বা এরকম কোনো মর্মান্তিক ঘটনার শিকার না হই। তবে কিছু ঝামেলা, কিছু থ্রেটস, কিছু রিস্কস এটা রয়ে যাবে। রাজনৈতিক তৃতীয় বিশ্বে স্পেশালি বাংলাদেশের যে অবস্থা গত 15 বছর স্পেশালি একটা স্বৈরাচারী সরকার করে দিয়ে গেছিল, সেখান থেকে আমরা এই দেশকে উত্তরণ করে নিয়ে আসব, কিন্তু যারা করে নিয়ে আসবো তাদের কোনো রিস্ক থাকবে না, কোনো থ্রেট থাকবে না, এইটা আসলে বিশ্বাস করা সম্ভব না। সো হ্যাঁ, এরকম অনেক ঝামেলা আছে, কিন্তু এগুলোর সম্মুখীন আমরা হচ্ছি এবং এগুলো মেনে নিয়েই আমরা কাজ করছি। জি, প্রিয় দর্শক, আমি ধন্যবাদ জানাতে চাই দুজন অতিথি, একজন তরুণ রাজনীতিবিদ ধানের শীষের প্রতীক নিয়ে ঢাকা 13 আসন থেকে নির্বাচন করছেন, আরেকজন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। দুজনেই কিন্তু তাদের আলোচনার মধ্যে যেটি বলো, তারা একটা বাংলাদেশকে দেখতে চায় যে বাংলাদেশের লাল সবুজের পতাকা যেভাবে স্বাধীনোত্তর বাংলাদেশে উড়েছিল, বাংলাদেশ একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের বাংলাদেশকে তারা দেখতে চায়। আমরা সেটি বিনির্মাণ করবার জন্য আমরা মনে করি আমরা যেভাবে আমাদের কার্যক্রম এখন পরিচালনা হচ্ছে, নিশ্চয়ই আমাদের রাজনীতিতে একটা চ্যালেঞ্জ থাকবে, আমাদের ঝুঁকি থাকবে, কিন্তু সকল ঝুঁকি মোকাবেলা করে আমরা বাংলাদেশের
অগ্রগতিকে আমরা প্রতিরোধ করবার জন্য যেটি দেশি বিদেশি অপশক্তি যদি কোনো অপচেষ্টা করে থাকে, আমরা আজকে রাজনৈতিক দল বলি, নির্বাচন কমিশন বলি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, ইভেন আমাদের ভোটাররা বলি, সকল অংশীজন মিলে যদি আমরা একত্রিত থাকি, তাহলে ফ্যাসিবাদী কোনো শক্তি আগামী জাতীয় নির্বাচনকে প্রতিরোধ করবার জন্য, প্রতিহত করবার জন্য, আবারও হাতির মতো কোনো টার্গেট কিলিং করবার জন্য সাহস পাবে না। সেই প্রত্যাশা প্রত্যাশিত হতে যাচ্ছে এবং একই সাথে দেশের যারা 12 কোটি ভোটার এবং 18 কোটি জনগণ রয়েছেন, প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে এক তারে এক লয় আমরা সবাই বলো আমরা এই বাংলাদেশকে ভালোবাসি। এই প্রত্যাশা রেখে আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। জনাব ববি হাজ্জাজ এবং জনাব জহিরুল আলম, আপনাদের দুজনকেই এত রাত পর্যন্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে ইস্পানী মির্জাপুর শুভরাত্রি আজ এখানে শেষ করছি।